বাঁচাতে পারলাম না সখিনা। তুমি তুমি আমাকে ক্ষমা করো সখিনা। তোমার এই দেওয়া শিশু সন্তানকে নিয়ে আজ আজ 7 দিন ধরে অনাহারে খাওয়া খাওয়া ছেড়েছি, রাতের ঘুমও ভুলেছি। কিন্তু কিন্তু এমন করে আর কতদিন চলবে? কে ওকে লালন পালন করবে? হে খোদা, তুমি তুমি আমায় পথের সন্তান বলে দাও খোদা। তা না হলে ছেলেকে আমার বাঁচানো যাবে না। ভেঙে পড়লে চলবে না রহমান ভাই, তোমার যে চেষ্টা করতে হবে। যেহেতু সুখ দুঃখ সকলেই সর্বশক্তিমান ওই আল্লাহ তাআলা। তুমি যদি তোমার সখিনাকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে তার সন্তানকে বাঁচানোর ব্যবস্থা করো ভাই। এই যুগে সুখের বন্ধু অনেকে হয়, কিন্তু কিন্তু দুঃখের সময় কেউ কারো নয় ভাই। কিন্তু কিন্তু তোমার তুলনা হয় না ভাই। বলো বলো ভাই, কেমন করে আমার এই পুত্রকে বাঁচানো যায়? কথাই বলে সালামত, তোলা দুধে পোলা বাসে না। এখন এখন তুমি রোজগারি করবে না এই ছেলেটাকেই পালবে? আপন বলতে এই ছেলের যে কেউ নেই, তাই বলছিলাম ভাই, তুমি আবার একটা বিবাহ করো। না, এ অসম্ভব। এছাড়া বিয়ে করলে যে আমার এই সন্তান বাঁচবে, তা না হলে বাঁচবে না। তেরি বাড়ির কথা কি রহমান ভাই। হায়াত মত সবকিছু ওই আল্লাহ তাআলার, তাই চেষ্টা আমাদের করতে হবে। যেহেতু এখন তোমার একটা লোকের প্রয়োজন, তাই বলছিলাম তুমি আবার একটা বিবাহ করো। তা করতে, কিন্তু কিন্তু আমার নিকট কে দিয়ে দিবে ভাই? সেই চিন্তা তোমার আর করতে হবে না ভাই। আমি আমি পাত্রী দেখে ওই ঘটক সাদেক আলীকে পাঠিয়ে তোমার নিকট চলে এসেছি ভাই। ওই ওই তো দেখা যাচ্ছে ঘটক চাষা এদিকেই আসছে। আর আমি বাড়িতে গিয়ে বৌমার নিকট আরে সংবাদ জেনে এলাম। তাহলে তোমাদের মতামত কি? আমাদের আমাদের সবকিছু ঠিক আছে। ঠিক এবার আছে। এবার বলুন আপনার খবর কি? আরে বিলকুল ঠিকই বাবাজি, আমার জীবনটাই গেল ওই ঘটকালি করতে। আজকে যাব ওই ফেল করতে। আরে তবে বাবা তো কি বীর চাই, তাহলে ওই পুনের সংখ্যাটা একটু বেশি লাগবো। 5 বিঘা জমি 5 দিতে বিঘা? হবে। আমি বলে কয়ে ওই 1 বিঘাতে রাজি করেছি। খাই সাহেবে বললো আমি ওই সালামতের বিয়া দিব না ওই সালামতের সাথে। আমার মেয়ে কি একেবারে ওই অকর্মা? বিয়ে হবে না এই তো। আরে বাবাজি, এত অস্থির হচ্ছেন কেন? যে কাজে তোমার ঘটক চাষা লেগেছে, ঠিক আছে ঘটক চাষা, তাকে তাকে তুমি রাজি আছো নাকি? তাহা ঘটক চাষা আপনি যেভাবে ভালো হয় ওইভাবে করে দিন আমাদের। তাহলে তোমরা
বিয়ের দিন ধার্য করে আমাকে বলে দাও, তাহলে তোমরা চালু করে করে এসো। ঠিক আছে ঘটক আচ্ছা, চাচা, তাহলে আমি আপনি দিন যাই। তারিখ জানিয়ে দিয়ে আসুন। বিয়ের তারিখ দেওয়া হলো, কিন্তু কোনো কিন্তু টিন্তু নেই ভাই, বিয়ের সব আয়োজন আমার বাড়িতেই হবে। এখন এখন ওই ঘরে তালা লাগিয়ে আমার সঙ্গে লিটনকে নিয়ে চলো। নতুন নতুন ভাবি এসে আবার এই ঘরের তালা খুলবে, আবার আবার হাসি গানে ভরে যাবে তোমার এই ছোট্ট সংসার খানি। চলো, দেরি করলে হয়তো ভাই লিটনটা জেগে যাবে। তাই চলো ভাই। তাই চলো ভাই। এতদিন ছিলাম আমি এই সাত গ্রামের মুরল, এখন হয়ে গেছে গিয়া এই 5 গ্রামের মাথা। এই, এই গামা, বুঝলে, এই আমার চক্রান্তে ওই জমিদার শ্রীকান্ত জমিদারি হারাই, তাই ওই রাজা রাজমোহন এই খুশি হয়ে বলল, তুমি যদি চাও এই এই জমিদারিতেও পাবে। না, আমি কইলাম না মহারাজ, আমার এই মুরল নামটাই ভালা। এই এই গামা, আমি ঠিক কইছি রে? জি হুজুর, আপনি হচ্ছেন বুদ্ধির গাদা। বেটি কইবেন কেমনে? ইচ্ছে করলে কয়দিন বাদে রাজা টাজা হয়ে যাইবেন তো। তা হুজুর, মহারাজ নাকি বিয়ে করেছে শুনলাম। এই, এই গামা, তুই ঠিকই শুনিস। হ্যাঁ, ওই রাজার এই 2 পোলা, তাই ওই বড় ছেলেকে বিয়ে করাইছে। ওই আগের আলী মারা যাওয়ার পরে এই দিকে ওই রাজা রাজমোহন এই সঙ্গী ছাড়া তার আর ভালো লাগে না। তাই তাই আবার শুনছি খুব সুন্দরী মেয়ে বিয়ে করেছে। হ্যাঁ, এখন ওই ছোট রানী এখন এই রাজ্যের রাজা। এই যে খুব খারাপ কথা হুজুর, মাইয়া লোকের তলে পেরে থমকে। আরে বোকা, আমি তাই তো ভাবছি, আরে এই 6টা বিবি আমার ঘরে, ওই ওই গামা, ওই 7টা মেল করলে কেমন রে হয়? এছাড়া এই পাত্রীও যখন এই আমার হাতের মুঠেই আছে। এ খুব ভালো কথা হুজুর, বিয়ে করা ফরজ কাম। কোন দিহি কার মাইয়া পছন্দ করেছেন, আমি কাজটা হাসিল করে নি। এই, এই গামা, তা তুই পারবি, তবে আমি গোলমাল করতে চাই না, বুঝলে? আমার ওই 6টা বিবি জানলে পরে হয়তো এই চেঁচামেচি করবে। এর চাইতে ভালো দেখ, এই ওই যে সাথে গালি ঘটক আসতেছে, ধরে লই আয়, আমি ওই তারে দিয়ে এই কাজটা হাসিল করবো। যা, আমি এক্ষুনি নিয়ে আইতাছি, যা। আমি এক্ষুনি নিয়ে সুন্দরী, এবার আর তোমার নিস্তার নাই। একবার যখন তুমি আমার নজরে পড়েছ, হ্যাঁ, 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 তাকে আমার চাই।
হ্যাঁ আজকে পাঁচ পাঁচ বছর ধইরা হ্যাঁ আমি তোমার পাহারাতে রাখছি আবার তোমার বিয়ে আইলে আমি ভাঙ্গে দিছি এখন যদি তুমি এই ভালোই ভালো রাজ না হও তা হইলে তোমার ওই কবিরাজ আমি পাগল করু তখন বুঝবে বাকি তোমার দেমা চাই এই যে হুজুর গরম সাহেবকে ধরে নিয়ে এসেছি আগে বলবেন না আমারে, আমি এইটার বিচার চাই। কেন আমাকে অপমান করে নিয়ে এলো? বললেই তো আমি আইতাম। তা বটেই যাক এই এখন এই মোট কথা হলো গিয়া এই এই সাধু বুঝলে বিয়া দিতে হইব এই কামটা তুমি যদি হাসিল করতে পারো তাহলে তুমি অনেক অনেক বকশিশ পাইবে আরে বসছি তো আমার বাড়িতে বহুত আছে, আমি আর বসছি দিয়ে কি করব? আরে গটকালি তো আমার ব্যবসায়ী হুজুর। আরে বলতে দেখি আপনার ছেলের বিয়ে না ওই মেয়ের বিয়ে? বেটা মুখ সামলিয়ে কথা কও হুজুর এখন তওবা, রাজার তওবা। গুণধরের পাত্র তাই বিয়ে করবি এই হুজুরের না বলে ছয়টি বউ, এরপর আবার বিয়ে করবে? ঠিকই, সেকে টাকা হলে পরে নারী, আর ওই হিন্দু করে বাড়ি, আর ওই খ্রিস্টানে করে গাড়ি। পাত্রী কেমন চাই হুজুর? এই এই সাধু পাত্রী আমার খুঁজে আছে ওই শুধু ওই কথাবার্তা ঠিক কইরা তুই খালি ওই 3 তারিখটা ধার্য করবি বুঝলে বুঝলাম। তবে এই এই সাধু আমার তবে মানে এই বাড়িতে কোন বাড়িতে? ওই জমিদারি বাড়িটা এই আমার জমিদার বাড়িও? তওবা, তওবা, আস্তাগফিরুল্লাহ। অনেক টাকার কাম নাই হুজুর। বলে কি ওই মাইসা যদি সয়, ওই আল্লাহ সইব না। মাফ করেন হুজুর, আমি ওই এক বেটার বউ আপনার কাছে আমি আইনা দিতে পারুম না। হুজুর আদেশ দেন তো ঘটকের কল্লাটা ছিঁড়ে ফেলাই তারপর ওই খায়ের মেয়ে নিয়ে আসি এই এই গামা এই তুই থাম এই ব্যাপারটা আমি একটু এই বুঝে লই এই এই সাধু এই হাতার বসে কি কি হইছে এই কমু হাসা কথা। মুরল সাহেব মারেন কাটেন আর যাই করে আপনাদের ইচ্ছা, আমি কইবার লাগছি। ওই হাজারার লোকে ওই সালামতের বিয়া হইয়া গেছে গা। বলে কি শালায় আজকে তার এত বড় দিন পর্দা ওই থালার মধ্যে না, হ্যাঁ? আমার শিকার এই কাইলে নাই হ্যাঁ? হ্যাঁ? ওই ওই হারামির বাচ্চার আমি এই কল্লাটা কাইতে দিলাম। এই এই গামা তুই এই বড় শালার একটু উত্তম উত্তম দিয়া ওই শালার পাইতে দে এই শালা এই শালা এই গামা আমি তো শুনলি ওই ওই গামা এখন তুই কি করবার কষ্ট বল হুজুর বন্দি ওই সালামতের কল্লাটা কাইটটা হাজারে আনতে পারি এই, গামা, থাক। আমার ওই 6 গিন্নি এই জানলে পরে হয়তো আমার মোড়াল খেতে দেয় হ্যাঁ আমি আস্তে ধীরে আমি এই কুপনে কাটতে
হাসিল করি বুঝলে? আমি আমি এই দেশে আগুন লাগিয়ে দিব, আমি সব ছাড়ার আমি না খাই মারব। হয়তো আমার নাম নুরুল্লাহ। হুজুর 10 কথার এক কথা কইছেন। চলেন এইবার মাথাটা ঠান্ডা করে ওই নয়মতির বিধবা বউটা আমার জন্য পাইয়া রয়েছে। আয়, তাই তো। আয় গামা, তবে আমাদের এই গোপন কেউ যেন না জানে, বুঝলে? আর তুই ওই নয়মতির বাড়িতে গিয়া ওই লোকের উড়াউড় বসিয়ে ভাবা। তাই করুন হুজুর, এবার চলুন। হ্যাঁ, তাই তো। না না না, আমি আর বিরোধে সহ্য করব না। আমি এই অন্যায় অবিচার আর সহ্য করব না। দাদা দাদা, তুমি নাকি বৌদির সাথে রাগ করে এসেছো, তাই তো আমাকে পাঠালো। আরে ভোট বোকা, তো তোর ভোটের সঙ্গে ঝগড়া করতে যাবো কোন দুঃখে? আসল কথা হলো জানিস, মা মারা যাওয়ার পর হতে আমাদের দুবাইয়ের নয়, এ রাজ্যের সবার কপালে দুঃখ লেখা হয়েছে। পিতার চিহ্ন মমতা পেয়ে মায়ের দুঃখ ভুলেছিলাম, তাই তাই পিতার আদেশ মান্য করে আমি বিয়ে করেছিলাম। তাকে দোষ তো করনি দাদা, এছাড়া বৌদি তো মেয়ে হিসেবে মন্দ নয়। তুমি কেন মিছে মিছে মন খারাপ করছো দাদা? আমাদের মা ছিল না, বাবা যখন বিয়ে করেছে সৎ মাই আমাদের আপন মা। এতে ভাবনা কিসের দাদা? অমন অমন সতী সৎ মা আমাদের আমাদের ভাগ্য জোটেনি ভাই। এ যে হলো রাক্ষসিনী কাল নাগিনী। পিতার পিতার তার চক্রান্তে পিতা পুত্রের খবর রাখে না। প্রজাদের প্রজাদের সুবিচার করে না। এই দেখ, এই কি বলতে কি বলে ফেলছি। এ বেলা অনেক হলো, তুই পাঠশালায় চলে যা ভাই। তাই যাচ্ছি দাদা, তবে বলে যাচ্ছি বৌদির সঙ্গে কিন্তু ঝগড়া করো না। ঝগড়া? হ্যাঁ, তবে তোর ভৌদের সঙ্গে নয়, আমাদের আমাদের সৎ মা ওই রাক্ষসীর সঙ্গে বোঝাপড়া করবো। এতে এতে যদি আমার প্রাণ যায়, তা প্রাণ যাবে, অন্যায়কে আমি মাথা পেতে দেব না। আর চক্রান্তে এ রাজ্যময় অশান্তির আগুন জ্বলেছে, সেই রাক্ষসীর কথা ভাবছি। আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না স্বামী। অসহ্য সৎ মায়ের নির্যাতন, পিতার পিতার সামান্য ভুলের জন্য সবার ভাগ্য পরিবর্তন হয়ে গেল। আমি যে আর সইতে পারছি না মায়া। পিতা পিতা জীবিত থাকতে এই অবনতি, মারা গেলে তো প্রাসাদে ছাই পাবো না। তাই ভাবছি কেমন করে এই রাজ্য খারাপ রেখে নেই, কেমন করে আমার এই দেশবাসীকে বাঁচাই। বলো বলো মায়া। অত বিভস্ত হয়েন না স্বামী, ধৈর্য ধরুন।
এখন আপনি আমার সাথে অন্তপুরে চলুন। ধৈর্য ধৈর্য যে নেই মায়া, ধৈর্যের ভাত যে আমার ভেঙে গেছে। অচিরেই অচিরেই হয়তো একটা কিছু ঘটে যেতে পারে, তাই আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। আমার আমার ওই রাক্ষসী সত্তাকে তুমি বিশ্বাস করো না। তোমার কথা আমার অবশ্যই মনে থাকবে স্বামী। চলুন এবার আমরা অন্তপুরে যাই। তাই চলো মায়া, তাই চলো। একবার যখন আমি এই প্রাসাদে ঢুকে পড়েছি, তখন আমাকে এই প্রাসাদ থেকে তারাই কে, আমি এই প্রাসাদটা আমার করে নিয়েছি। তাই আমার ওই সতীনের ছেলেকে যত দ্রুত হোক এই প্রাসাদ থেকে বের করে দিতে হবে। কি ভাবছো রানী? ও না, কিছু না মহারাজ, আপনি এসে গেছেন? খারাপ তো? না না, আমার শরীর ঠিক আছে, আপনার শরীর ঠিক আছে তো? বসুন, বসুন। কেন আপনি জানেন না, স্বামীর সুখেই তো মেয়েরা সুখী। আপনার ওই পদতলেই তো আমার স্বর্গস্থান স্বামী। রানী, ওই ভগবান তোমায় আমার দান করেছে, নতুবা কি সাধ্য আছে এমন দেবীকে বাবা? জানেন, রানী, আপনাকে ওই পেয়ে অথৈ আমিও যুগের অনেক ছেলে খুশি, দুটোকে জানেন। কেমন লাগলো? খুব ভালো। ওই বড় ছেলে, ওর কোনো তুলনা হয় না মহারাজ। এখন ওই ছোট ছেলেটাকে মানুষ করতে পারলে আমি ধন্য হব মহারাজ। এ নিয়ে তোমার ভাবনার কিছু নেই, তুমি যা ভালো মনে করো তাই হবে। ক্ষণিকের প্রেমে রাজা হইলি দিওয়ানা, ক্ষণিকের প্রেমে রাজা হইলি দিওয়ানা। পাগল আবার বলে কি? সময় থাকতে চিনে নে রে, সময় থাকতে চিনে নে রে, ততরি আপনা ক্ষণিকের জন্যে রাজা দিওয়ানা, ক্ষণিকের প্রেমে রাজা হইলি দিওয়ানা। অন্যের কথা শুনলে পরে করবি রে তুই ভীষণ ফেরে, অন্যের কথা শুনলে পরে করবি রে তুই ভীষণ ফেরে, আপন বলে জানবি তখন বাকি পাবি না, ক্ষণিকের জন্যে প্রেমে হইলি দিওয়ানা, ক্ষণিকের প্রেমে রাজা হইলি দিওয়ানা। আপনি ওই পাগল ছেলের কথা কোনো কান দেবেন না, মহারাজ। যারে তুই আপন ভাবিস সে তো তোর নয় রে আপন, যারে তুই আপন ভাবিস সে তো তোর নয় রে আপন। আপনি এখানেই বসুন মহারাজ। ওর কথা আপনি কোনোভাবেই কান দেবেন না। যারে তুই আপন ভাবিস সে তো তোর নয় রে আপন, ছিলি না রে রাগিন ঠুমাই গেলি না, ক্ষণিকের জন্যে হইলি দিওয়ানা, ক্ষণিকের প্রেমে রাজা হইলি দিওয়ানা, ক্ষণিকের জন্য রাজা হইলি দিওয়ানা। পাগল যে কি বলে গেল রানী, আমি আপনি তো ওর কিছুই কথায় বুঝতে কান পারছি দেবেন না। না, পাগলের কথায় কোনো কান দেবেন না মহারাজ। আপনি শুধু আমার দিকেই লক্ষ্য রাখবেন, বুঝেছেন? চলুন আমরা এবারে অন্তঃপুরে গিয়ে বিশ্রাম করি। তাই আসুন মহারাজ। ছেলেটাকে স্কুলে পাঠিয়ে আমার কিছুই ভালো লাগছে না। সালামত, ও সালামত, বাড়ি আসো হে।
কে? রহমান ভাই যে? তা গরিবের দুয়ারে হাতির পাড়া, তা কি মনে করে এসেছো ভাই? এতদিন তুমি কোথায় ছিলে? তুমি রসিকতা করো না ভাবি, আমি কাজের লোক, তাই কাজ নিয়ে ব্যস্ত থাকি। ভুলে ভুলে থাকতে চাই আমার এই খোকা এবং খোকার মাকে। কে কে জানতো এই মহামারীতে মা ছেলে দুজনেই মারা যাবে। যখন যখন ওই লিটন আমার খোকার কথা মনে পড়ে, তখনই ছুটে আসি তোমাদের লিটনকে দেখার জন্য ভাবি। তুমি দুঃখ করো না ভাই, তুমি শোনো, তুমি আবার একটি বিয়ে করো, ওই আল্লাহ পাক তোমাকে অনেক সুখী করবে। তুমি এর জন্য মন খারাপ করো না। এছাড়া আমার লিটন তো তোমাদেরই ছেলে। হে যে ভাবি তোমার হ্যালো শান্ত- হ্যালো বলো, এবার বলো সালামত হ্যালো, কোথায় হ্যালো। গিয়েছে? ও কথা বলো না ভাই, ওই ছেলেকে পাঠালো প্রশিক্ষণ দেওয়ার জন্য, বাজার থেকে ফিরে আসবে। হ্যালো তুমি এখানে একটু বসো, হয়তো এখনই আসবে। আর আর বসতে হলো না ভাবি, ওই ওই তো দেখা যাচ্ছে সালামত আছে। আরে রহমান ভাই নাকি? আরে দাঁড়িয়ে কোনো ভাই, বসো বসো। কত করে বললাম, বসতে না বসতেই চলে যেতে চাইলো, আর এরই মধ্যেই তুমিও এসে গেলে। এবার তোমরা দুই বন্ধু মিলে গল্প করো, আমি তোমাদের জন্য খাবার তৈরি করে নিয়ে আসছি। এই ভাই, না খেয়ে কিন্তু তুমি যেও না, ঠিক আছে ভাবি। বুঝলে? আমি খাবার তৈরি করে নিয়ে আসছি। সালামত কদুমরলের অত্যাচারে এই এই দেশে আর থাকা যাচ্ছে না। দিনের পর দিন যখন ওই চাষিদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে, আর আর যারা প্রতিবাদ করতে গেল, প্রতিবাদ করতে গিয়ে আর কেউ ফিরে আসেনি। তাই আমি কিছু যুবক নিয়ে ওই পাহাড়ি অঞ্চলে যুদ্ধবিদ্যা শিক্ষা দিচ্ছি। তুমি এই দিকে সবাইকে বুঝিয়ে আমাদের দলে ভর্তি করবে। যখন আমরা শক্তিশালী হয়ে উঠবো, তখনই শুধু ওই মুরলী ওই রাজাকেও ছাড় দেব না। তাই হবে। এই বেঁচে থাকার চেয়ে বীরের মতো যুদ্ধ করে মরে যাওয়াটাই অনেক ভালো। মোরাল শুধু ধনে লুট করে নেই, সে শত শত মা বোনদের ইজ্জত লুটে নিয়েছে। আর আর যারা কিনা ওই রাজার বাড়িতে সুবছরের জন্য গিয়েছে, তারা শুধু চাবুকের আঘাতে জখম হয়ে ফিরে এসেছে। আমি আমি তাই ওই সাদেক আলীকে নিয়ে একটা শান্তিপূর্ণ কমিটি গঠন করেছি, যার ফলে ওই ওই মুরলী লোকজন জানে এই গ্রামে ঢুকতে না পারে। বাহ, বেশ ভালো করেছো ভাই, কিন্তু তুমি কিন্তু খুব সাবধানে থেকো। মুরল হয়তো আবার তোমার প্রতি আক্রমণ করতে পারে। তা বটেই। আমরা যদি গ্রামে পর গ্রাম একতাবদ্ধ হই, আর যুবকদেরকে যদি গোপনে যুদ্ধবিদ্যা শিক্ষা দিতে পারি, নিঃসন্দেহে আমরা কৃতকার্য হব। আল্লাহ পাক আমাদের সহায়। তোমাদের গল্প শেষ হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে, তোমরা খাবে। কাকাবাবু কখন এলে? এতদিন কই ছিলে? এতদিন এক জরুরি কাজে গিয়েছিলাম। আহা, তুমি কেমন আছো বাবা? যাও হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে আসো। তোমরাও চলো, আমি খাবার তৈরি করে রেখেছি, সবাই একসঙ্গে খেয়ে নেব। এবার চলে এসো। মা লিটন। আর কাকাবাবুকে যেতে দিব না। তাই হবে, সবাই এবার আমরা খেয়ে নেব, চলে এসো। দেখলো তো,
দেখলে তো রহমান ভাই, মা ও ছেলের ভালোবাসা। লিটন তো বিশ্বাসই করে না যে লিটনের সৎমা। আর যদি কেউ বলে যে কেঁদে কেঁদে সে বাড়ি ফিরে আসে, আমি আমি এমনটাই আশা করছিলাম ভাই। আর এই ভরসা নিয়ে তোমাকে আবার বিবাহ করাই। আমাদের আমাদের এই কার্যকলাপ কেউ যেন আর টের না পায় ভাই। আর বলতে হবে না। চলো এবার খাওয়া দাওয়া করে নেই, তারপরে না হয় গল্প করা যাবে। ভাই চলো, কিন্তু আমার কিন্তু আজই চলে যেতে হবে। তাই যেও ভাই, তাই এবার চলো। ভাই। আমার শিকার এই কাইরা নিছে, তারপর আবার ওই গ্রামবাসীকে আবার খেপিয়ে দিছে। হ্যাঁ, এই নেতা সেজা ওই সালামত বেটা, হ্যাঁ, আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এই এই মেয়েরা, আমি যেন শুনি নাই। এই সালামত, এই তুই সবুর কর, তোর জমাইতেছে। তখন তখন আর কেউ তোকে এই বাঁচাইতে পারবে না। হুজুর, হুজুর, সর্বনাশ হয়ে গেছে। এই, আমার কথা তো শুনলেন না। এই এই গামা, এই তুই কি করবেন চাস? হইলে বল। ও মুয়ার কি, চাষিরা দল বেঁধে যার যার জমিনের ফসল কাইতে বাড়ি নিয়ে যাইতাছে। আর আমাকে শত্রু সালামত রামদাউনিয়া টহল দিতেছে। হুকুম দেন হুজুর, হারামির বাচ্চার কল্লাটা কাইতে ফেলাই। এবারের ফসল আর আমরা পাবো না। হুকুম দেন। এই গামা, তুই থাম। এই এই যা কিছু করতে হয় আমি এই আমার এই ঠান্ডা মাথায় আমি করবো, বুঝলে? হ্যাঁ, এই বুদ্ধি আমি পেয়েছি। এই এই গামা, এইবারকার ফসল ওরা যা যা মধ্যে কাইটে লয়ে যায়। আমি এই কাজটা আমি কৌশলে হাসিল করব। শোন, আমার এই এই গ্রামবাসীকে আর ভেবিয়ে লাভ নাই, বুঝলি? ওই শয়তান ওই সালামতকে দুনিয়া থেকে সরাইতে হবে। তবে আর দেরি লয়। এই এই আজ আমার সঙ্গে আয়। এই গোপনে কাজটা হাসিল করুম। এই গামা, তবে কথাগুলো মনে রাখিস, তুই যদি আমার এই ঘুমারগুলো তুই ফাঁস করিস, তাহলে তোরও কিন্তু আমি জানি বাইরে রাখলাম। আপনার কথায় আমি একমত আছি হুজুর। একবার খালি কয়ে দেন কি করতে হইব। চোখের পলকে সব কাজ কইরামু। এই আয়, তা হইলে আমার তুই লগে আয়, কাজটা এই বাগিয়ে নেই। আয় আয় দেখি। তাই চলুন।